বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়। দেশকে সব প্রাণ আর প্রাণীর বাসযোগ্য করার আহ্বান প্রধানমন্ত্রীর। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আগামী নির্বাচন এই ব্যবস্থাতেই, জানালেন আইনমন্ত্রী। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনীতিক চ্যানেলে আলোচনা চলছে। দেশ জুড়ে চলছে আষাঢ়ের বিরামহীন বর্ষণ। জলজটে থমকে গেছে নগর জীবন। বৃষ্টির সঙ্গে উজানের ঢল যুক্ত হওয়ায় 4 বিভাগের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে নদীর বাঁধ ভেঙেও তীর উপচে পানি ঢুকছে মৌলভীবাজার, শেরপুর ও কুমিল্লার বিভিন্ন এলাকায়। এসব এলাকায় দেখা দিতে পারে আকস্মিক বন্যা। আশঙ্কা বাড়ছে ভূমিধসেরও। সমুদ্র বন্দরগুলোতে জারি আছে 3 নম্বর সতর্কতা সংকেত। দেশ জুড়ে টানা 3 দিন বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলজট, ঘটছে পাহাড় ধসের ঘটনাও। আষাঢ়ের শেষে বিরামহীন বর্ষণের সাথে যোগ হয়েছে উজানের ঢল। স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার সংখ্যা দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। এরই মধ্যে মৌলভীবাজারে পাহাড়ি ছড়া ও খাল উপচে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। তলিয়ে গেছে অনেক সড়ক। বাড়িঘরে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 10টি স্থান ঝুঁকিপূর্ণ। ইন্ডিয়া থেকে যে ঢল নেমেছে সেই পানিটা এখানে আমাদের শ্রীপুর, ভান্ডারিগাঁও সব বেশ কয়েকটা গ্রাম এখানে প্লাবিত হয়েছে। সিলেটে আগামী 48 ঘন্টায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নগরের পাশাপাশি ভূমিধসের সংখ্যায় সদর, গোপালগঞ্জ, বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলার টিলার পাদদেশে বসবাসকারী প্রায় 10,000 মানুষ। শেরপুরে মহারশী, সোমেশ্বরী ও চিল্লাখালী নদীর বাঁধ ভেঙে ও তীর উপচে আশপাশের অন্তত 20টি গ্রামে পানি ঢুকছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে জেলার 3টি উপজেলায় আকস্মিক বন্যার শঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে টানা বৃষ্টিতে নওগাঁর বিভিন্ন সড়ক ও অলিগলি তলিয়ে গেছে। চরম ভোগান্তিতে মানুষ। উজানের পাহাড়ি ঢলে কুমিল্লায় বেড়েছে গোমতী নদীর পানি। বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকার চরাঞ্চলে তলিয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। লোকসানের সংখ্যায় হাজারো কৃষক। আমার কম করে 30,000 টাকা। এখন যদি আমরা মানুষের খাওয়া মুথাক দূরের কথা, আমরাই বাঁচতে পারবো না। টানা বর্ষণে নাটোরের সিংড়া পৌর এলাকায় আত্রাই নদী শহর রক্ষা বাঁধের প্রায় 15 ফুট ওয়াকওয়ে ধসে পড়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। টানা 6 দিনের বৃষ্টিতে স্থবির পটুয়াখালীর জনজীবন। শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি রয়েছে। 4 সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। সমুদ্র উত্তাল থাকায় উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে জেলেদের। ইখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকাকে বাসযোগ্য করতে এখনই সচেতন হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুর জন্মের সাথে সাথে অন্তত একটি গাছের চারা রোপণ জরুরি। রাজধানীতে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে ইকোসিস্টেম ঠিক রাখার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেশকে সব প্রাণ আর প্রাণীর বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে বসবাসের অযোগ্য হিসেবে ঢাকার অবস্থান নিয়ে প্রকাশিত খবর তুলে ধরেন সরকার প্রধান। এ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে পরিবেশ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। সরকার পরিবেশকে আলাদা খাত হিসেবে নয়, এটি উন্নয়নের ভিত্তি হিসেবে দেখছে বলেও জানান তিনি। বলেন, ইকোসিস্টেম বজায় রাখতে হবে। বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকটাকে, সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক
অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ জোর আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। দেশকে সকল প্রাণী ও প্রাণের আবাসস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তারেক রহমান। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে পরিবেশ পদক, সামাজিক বনায়নে অবদানকারী জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী সুরক্ষায় অবদানকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে 3টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও বৃক্ষ মেলার স্টলও ঘুরে দেখেন তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট, এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের 15 সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের 15 সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54টি বিষয়ে পরিবর্তন আনে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, গণভোটের বিধান বাতিল সহ কয়েকটি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেয়। এছাড়া 15 সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 ক, 7 খ ও 42 2 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বাতিল ঘোষণা করা হয়। সেই সাথে 15 সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয় হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আলাদা 3টি আপিল হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সবগুলো আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে। ফলে সংবিধানে ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। দীর্ঘ 2 বছর আগে আমরা এই 15 সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম, তার আজকে সর্বোচ্চ আদালত থেকে একটা পরিণতি হলো। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে বাতিলটাকে যে বাতিল করেছেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেও এর কাঠামো ও গঠন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি থাকার কথা জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, এখন সংসদকেই তা ঠিক করতে হবে। গণভোটে সেই রকম ওই যে কতগুলো বিকল্পের কথা বলা আছে এবং ওখানে নোট অফ ডিসেন্ট আছে, এখন আমাদের সংসদকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন কাঠামো কেমন হবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সংসদ ঠিক করতে পারবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরো রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা কেমন হবে তা নির্ধারণে এখন সংসদের আইন প্রণয়নের দিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক অঙ্গন। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। আদালতের রায় এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী নির্বাচন পদ্ধতি ঠিক হবে। আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। ৯৯ সালে যে নির্বাচন হলো সেটা বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। ৯৬ সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনীর বিল এনেছিলেন।
বিএনপি সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের পরিবর্তে জনগণের হাতে হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ফেনীর সোনাগাজীতে দেশ গড়তে জুলাই যাত্রায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির শুধু হাত বদল হয়েছে। তার মন্তব্য, সরকার চাকরি দেওয়ার কথা বললেও বেড়েছে মাদক আর জুয়ার তৎপরতা। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনসিপির সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন সার্জিস আলম বলেছেন, বিএনপি ইশতেহারে নতুন কর্মসংস্থানের ঘোষণা দিলেও কোনো কর্মসংস্থান হয়নি। কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে। আপনি গণভোট ফিরিয়ে আনলেন, অথচ যেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরকারে সেই নির্বাচনে 70% মানুষ যেই গণভোটের পক্ষে রায় দিয়েছে সেটা যদি বাস্তবায়ন না করেন, এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। বিএনপি সরকার ক্ষমতা এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে বিদ্যুতের পরিবর্তে হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে। গঙ্গা চুক্তির গুরুত্ব ভারত বুঝবে এমন আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের। আর সে লক্ষ্যে দেশটির সাথে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে আলোচনা অব্যাহত আছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ডিসেম্বরে শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি। নবায়নের সময় বেশি না থাকলেও ভারতের সাথে এ নিয়ে আলোচনার দৃশ্যমান অগ্রগতি নেই। আগের চুক্তি নবায়ন হবে নাকি এতে নতুন কিছু যুক্ত হবে সে বিষয়েও কিছু জানা যায়নি। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বন্ধু দেশ হলে ভারতকে এই চুক্তির গুরুত্ব বুঝতে হবে। আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেই দাবি তার। গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সাথে আমাদের যেই দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সব আলোচনা তো ভিজিবল না, আলোচনা তো চলতে থাকে। তো যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে সেই আলোচনায় আমি বিশ্বাস করি যে গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্যের বিষয়ে শামা ওবায়দ বলেন, একজন মানবতা বিরোধী অপরাধী বিদেশে থেকে কি বক্তব্য দিচ্ছেন তা বিবেচ্য নয়। তিনি বাংলাদেশে বহু অন্যায় অত্যাচার কুকর্ম করে উনি বিদেশে পালিয়ে আছেন। তো ওনার এখানে শেখ হাসিনা কি বলছে না বলছে ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না। বন্দি বিনিময় চুক্তির আওতায় যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে এবং সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু রদবদলের বিষয়ে তিনি জানান, যোগ্যতা অনুযায়ী স্বাভাবিকভাবে হচ্ছে এসব রদবদল। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে চেঞ্জ হবে, রদবদল হবে, নতুন লোক আসবে, সেটা তো চলমান প্রক্রিয়া, এটা তো কোনো নতুন কিছু না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে 31শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। হালনাগাদ ভোটার তালিকা খসড়া, দাবি আপত্তি ও নিষ্পত্তির সময়সূচি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সব উপজেলা বা থানা কর্তৃপক্ষের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। 2008 সালের 31শে জুলাই বা তার আগে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে 600 পুরুষ ও 500 নারী ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে। ভোটার সংখ্যার অনুপাতে ভোট কক্ষ নির্ধারণের আগের নিয়ম সংশোধন করে এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ইসি। বৃহস্পতিবার কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রশিদ মিয়ার সই করা এক গেজেটে এই তথ্য জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার হাফেজ উদ্দিন আহমদ বীর বিক্রম সরওয়ার আলমগীরকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।